তো এখন আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে সংঘর্ষের আহ, অংশটুকু আমরা করব। তো সংঘর্ষ চ্যাপ্টারের মধ্যে যদি করতে যাই তাহলে এখান থেকে দেখো সংঘর্ষের মধ্যে আগে কি করবা, সংঘর্ষের যতগুলো সূত্র আছে আগে সেগুলো ভালো মতো বুঝো। তো এখানে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রথমটা, সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে হচ্ছে ভরবেগের সমষ্টি। এই দুইটা যদি সমান হয় তাহলে এরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আর যদি বলা হয় যে দুইটা বস্তুর মধ্যে যদি বলা হয় এটা কখন হবে, এটা এটা যদি এইভাবে তোমাকে যদি দুইটা ইনফরমেশন দেওয়া থাকে, ধরো এখানে M1 M2 আর এখানে এই প্রথম বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া আছে, দেন এরা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এরপরে এখান থেকে হচ্ছে আমার V1 আর V2 এগুলার এক একটার মান দেওয়া আছে। সো তখন যে তুমি হচ্ছে কি করবা, তখন যে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। বাট যদি তোমাকে চিত্রটাকে এরকম ভাবে দিয়ে দেয়, অর্থাৎ M1 U1 এরপরে হচ্ছে M2 U2 আর এখান থেকে এইভাবে দুইটা বস্তুকে একত্রিত হয়ে একটা বেগে যাচ্ছে, তখন তখন তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? তখন তুমি এই 2 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো? এই সিনারিওটা তোমাকে যদি বলে একত্রিত হয়ে বা মিলিত হয়ে, যদি তোমাকে কি কি হিন্টস দেওয়া থাকতে পারে, মিলিত বেগ, মিলিত বা একত্রিত, এই কথাগুলো যদি লেখা থাকে তখন তুমি কি করবা, এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করবা। অথবা চিত্রের মধ্যে এইভাবে চিত্র দেওয়া থাকতে পারে, তখন এই সূত্র অ্যাপ্লাই করবা। তো এরপরে আসো হচ্ছে শক্তির, এটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি ইকুয়ালস টু সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি। এটার মধ্যে যে এম এর মান হচ্ছে এইটা, ইউ হচ্ছে যে প্রথম বস্তুর আদিবেগ, M2 দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এভাবে করে এই জিনিসটা হচ্ছে শক্তির জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। আর যদি মিলিত বেগের কথা বলে তখন হচ্ছে যে যেহেতু দুইটা বস্তুরই বেগ সেম, এই কারণে এখানে V1 আর V2 এর জায়গায় শুধু হচ্ছে V আর এখানেও V বসবে, সেম একই রকম থাকবে। যদি তোমাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আর গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি দুইটাই মানতে হবে। অর্থাৎ তুমি তখন কি করবা, তোমাকে যদি বললো যে এই সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক কিনা, তোমাকে যদি বলা হয় সংঘর্ষটি সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, উদ্দীপকে বা প্রশ্নের মধ্যে যদি এটা চায়, তখন তুমি কি করবা, এটাকে তুমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মতো চিন্তা করতে পারো। মনে করো এখানে তোমাকে এবার প্রমাণ করতে বলছে যে এই পাশের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতির মধ্যে আমরা কি জানি, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়ালস টু সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। অর্থাৎ তোমার লেফট সাইডের মধ্যে কি থাকবে, সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, অর্থাৎ M1 U1 প্লাস M2 U2, এটা হচ্ছে লেফট সাইড। এবার রাইট সাইডের মধ্যে কি হবে, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। সো এটা হবে M1 V1 প্লাস হচ্ছে M2 V2। যদি মিলিত বেগ বলে তাহলে মিলিত বেগের জায়গায় এই জায়গায় V1 এর জায়গায় V, V2 এর জায়গায় হচ্ছে V বসবে। বুঝতে পারছো? মানে হচ্ছে তখন তুমি দেখবা এই দুইটা সমান হয়েছে কিনা। এরপরে হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি, গতিশক্তির সমষ্টি এটাও সেম ভাবে হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার। আগে এই জিনিসটা হচ্ছে লেফট সাইড, এই লেফট সাইডটা আগে হচ্ছে প্রমাণ করবা, আগে এটার মানটা বের করবা। তারপরে সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। যদি মিলিত বেগ বলে তাহলে হাফ M1 V স্কোয়ার প্লাস হাফ M2 V স্কোয়ার। মিলিত বেগ মানে এরকম টাইপের যদি ম্যাপ দেওয়া থাকে তখন এখানে হচ্ছে V1 আর V2 এর জায়গায় শুধু ভিটা বসাবা। কোন ভি বসাবা? এই যে এখান থেকে তুমি যে ভিটা পাবা, এই ভিটাকে তুমি বসাবা, এখান থেকে তুমি যে ভিটা পাবা সেই ভিটা তুমি বসাই দিবা। তাহলে এটার মধ্যে হচ্ছে কি, যে এই দুইটা এবং এই দুইটা, যদি এইটা আর এইটাই দোনোটাই যদি মেনে চলে তাহলে হচ্ছে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি এই দুইটার কোনো একটা যদি না মানে তাহলে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। একটু পরে আমরা ম্যাথ দিয়া করবো, বাট আগে ম্যাথের হিন্টসটা বুঝো। আগে ম্যাথ করার আগে বুঝো যে কখন কোনটা থাকলে তুমি কি ইউজ করবা, কিভাবে ব্যবহার করবা, আগে এই জিনিসটা জানা দরকার। আগেই তোমরা হচ্ছে ম্যাথের মধ্যে ঝাঁপায় পড়ো, সো পরবর্তীতে কোনো কিছুই বুঝো না।
আগে ম্যাথের কনসেপ্টগুলো আগে মাথার মধ্যে ক্লিয়ার করো, সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করো, কখন কোনটা থাকলে কি ইউজ করব, কেন ইউজ করতেছি, এই জিনিসগুলো আগে বুঝো, তাহলে দেখবো যে সহজ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে স্থিতিস্থাপক। আর যদি তোমাকে এরকম ভাবে বলে দেয় যে একটা এরকম একটা M1 ভরের একটা বস্তু, এখানে U1 দেওয়া আছে, এখানে হচ্ছে M2 ভরের একটা বস্তু, U2 এর মান দেওয়া আছে, বাট এখানে হচ্ছে একটা V1 আছে আর এখানে একটা V2 আছে। সাপোজ ধরো এখানে তোমাকে কিচ্ছু বলে দেয় না, স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপকের কথা কিচ্ছু বলে দেওয়া নাই, জাস্ট এটার মান দেওয়া আছে ধরো হচ্ছে 5, এটার মান দেওয়া আছে হচ্ছে ধরো 10, বাট এটার মানও দেওয়া নাই, এটার মানও দেওয়া নাই, দুইটা বেগই বের করতে হবে। তার মানে তুমি জানো যে কোনো একটা সংঘর্ষের মধ্যে যে কোনো বস্তুর শেষ বেগ বের করার জন্য উপায় হচ্ছে কি, ওইটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হিসেবে ধরে নেওয়া হয়। তো তখন এটা স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য প্রথম বস্তুর শেষ বেগের সূত্র ফেলবা, M1 মাইনাস M2 U1 প্লাস হচ্ছে 2 M1 U2 2 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। সিমিলার ভাবে দ্বিতীয় বস্তুর শেষ বেগের জন্য মান বের করে নেবা। সো এটার জন্য হচ্ছে সূত্র মুখস্থ রাখার জন্য কি করবা, এখানে হচ্ছে 1 আছে, তাহলে প্রথমে হচ্ছে কি M1 দিয়ে শুরু হবে, M1 মাইনাস M2, আর হচ্ছে এখানে E1 হবে, পরবর্তীতে 2 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। V2 এর ক্ষেত্রে জাস্ট এটার উল্টাটা, জাস্ট উল্টাটা, একটা মুখস্থ করবা আর একটা হচ্ছে উল্টা হিসেবে মাথায় রাখবা। M1 এর জায়গায় M2 বসবে, M2 এর জায়গায় M1 বসবে, U1 এর জায়গায় U2 বসবে, U2 এর জায়গায় U1 বসবে, জাস্ট এতটুকুই। বুঝতে পারছো? সো এই জিনিসগুলো হচ্ছে আগে প্রথমে ম্যাথ করার আগে আগে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝে নাও, তারপরে হচ্ছে আমরা ম্যাথ শুরু করতেছি। ঠিক আছে? সো আগে এটা হচ্ছে, এটাই তুমি 10-15 মিনিট ধরে আগে এটা বুঝো, এগুলো সব খাতার মধ্যে লেখো, লিখে এরপরে হচ্ছে ম্যাথ করতে বসো। সো এখানে আমাদের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দুইটা বস্তু আছে, এরা পরস্পরের সাথে হচ্ছে কি A এবং B দুইটা বস্তু, এই A বস্তুর ভর হচ্ছে 12 কেজি, B বস্তুর ভর 8 কেজি, A বস্তু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে এর আদিবেগ, B বস্তুর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে এর আদিবেগ। A আর B বস্তু যেটা আছে তাদের হচ্ছে এখান থেকে চিত্রের মধ্যে দিয়ে দিচ্ছে, দেখো এই যে দুইটা মিলিত ভাবে একদিকে যাচ্ছে। সো এটা হচ্ছে মিলিত বেগ বের করতে বলছে। সো আমার এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে মিলিত বেগ কত? তো এখন এখান থেকে তুমি খাতার মধ্যে কিভাবে করবে, এখান থেকে লিখবো হচ্ছে এ বস্তুর ভর M1 ইকুয়ালস টু, সো এ বস্তুর ভর হচ্ছে M1 12 কেজি, এরপরে এ বস্তুর আদিবেগ U1 ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। দেন হচ্ছে বি বস্তুর ভর M2 ইকুয়ালস টু 8 কেজি, আর বি বস্তুর আদিবেগ U2 ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। এটার মধ্যে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কি আছে দেখো, একটা আরেকটার বিপরীতে আছে, যদি একটা আরেকটার বিপরীতে থাকে তাহলে একটা প্লাস হলে আরেকটা অবশ্যই কি হবে, মাইনাস হবে, এখানে অবশ্যই মাইনাস চিহ্নটা দিয়ে দিবা। তারপরে এখান থেকে আমরা লাস্টে বলবো হচ্ছে মিলিত বেগ V ইকুয়ালস টু হোয়াট। এখন এখান থেকে আমরা কি করব, লিখবো হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V প্লাস M2 V। জাস্ট V1 আর V2 এর জায়গায় V দিছি কেন, কারণ দুইটারই হচ্ছে এখন কি মিলিতভাবে যাচ্ছে, দুইটারই বেগ হচ্ছে সেম। তাহলে এখন এখান থেকে আমার বের করতে হবে M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু V কে কমন নিলে M1 প্লাস M2। তাহলে এখন এখান থেকে V এর মানটা যদি বের করি, M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, মানগুলা বসায় দাও। প্রথম বস্তুর ভর হচ্ছে 12 ইন্টু হচ্ছে 10 প্লাস 8 ইন্টু মাইনাস 5 ডিভাইডেড বাই 12 প্লাস 8। এখান থেকে 120 মাইনাস 40 ডিভাইডেড বাই 20 equals to 80 divided by 20 equals to 4 meter per second।
সো তোমাকে যা শুধু বেগটাও না চাইতে পারে, তোমাকে এটার সাথে আরেকটা জিনিস ইনক্লুড করে দিতে পারে, মিলিত বেগের মান ও দিক নির্ণয় করো। তোমাকে এটাও বলে দিতে পারে যে, বা এভাবে অন্যভাবে বলতে পারে যে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান এবং দিক নির্ণয় করো। তো তোমার এখান থেকে এটা কি বেগের মান চলে আসছে, এবার এটা দিয়ে তুমি কিভাবে দিকটাকে ডিফাইন করবা। তো এখান থেকে দিকটা বলার জন্য দেখো আমার এখানে মান আসছে কি, ধনাত্মক মান আসছে। আর আমি কার বেগটাকে, আদি বেগটাকে ধনাত্মক ধরছিলাম, এ বস্তুর বেগটাকে ধনাত্মক ধরছি। তাহলে যেহেতু ওর মানটাকে ধনাত্মক ধরছি আর বি বস্তুর মানটাকে ঋণাত্মক ধরছি, তাহলে বি এর মানটাও পজিটিভ আসছে। কি হবে, এ বস্তু যেদিকে গতিশীল সেদিকে হবে। তাহলে এখানে লিখে দিবা যে যেহেতু মিলিত বস্তুদ্বয়ের বেগের মান ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, তাই মিলিত বেগের দিক হবে এ বস্তু, এ বস্তু যদি না দেওয়া থাকে তাহলে প্রথম বস্তু যেদিকে গতিশীল ছিল ওই দিকে হবে। বুঝতে পারছো, যেহেতু মিলিত বস্তুদ্বয়ের বেগের মান ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, তাই মিলিত বেগের দিক হবে এ বস্তু বা প্রথম বস্তু যেদিকে গতিশীল ছিল, ছিল মানে সংঘর্ষের পূর্বে যেদিকে গতিশীল ছিল ওই দিকে হবে। যদি এটার মানটা মাইনাস আসতো, ঋণাত্মক আসতেই পারে। যদি মাইনাস আসতো তাহলে কি হতো, বলতাম যে যেহেতু মিলিত বস্তুদ্বয়ের বেগের মান ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, তাই মিলিত বেগের দিক হবে, ঋণাত্মক চিহ্ন কাকে ধরছিলাম, বি কে ধরছিলাম, বি এর মানকে, তখন তুমি বলতে বি বস্তু বা দ্বিতীয় বস্তু যেদিকে গতিশীল ছিল ওই দিকে হবে। জাস্ট এতটুকুই। এগুলোর মধ্যে এইভাবে চেঞ্জ করতে পারে। তো কনসেপ্ট গুলোকে এইভাবে বিল্ড করো, তাহলে দেখবো যে সহজ হয়ে গেছে ম্যাথগুলো। আই থিঙ্ক বুঝতে পারছো। সো পজ করে হচ্ছে তুলে নাও। তারপরে দ্বিতীয়, এখান থেকে আমাদের যে দ্বিতীয় কোশ্চেনটা আছে সেটা হইতে পারে, তোমাকে বলতে পারে এরকম টাইপের যে 2 নম্বরে বস্তুদ্বয় কত সময় পর এবং কত দূরত্বে মিলিত হবে। তাহলে বস্তুদ্বয় কত সময় পর এবং কত দূরত্বে মিলিত হবে। এখন দেখো এখান থেকে এই ক্ষেত্রে তোমাকে বলে দিবে যে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 200 বা 300 বা 100 যে কোনো একটা মিটার বলে দিবে, যে বস্তুদ্বয় পরস্পর থেকে হচ্ছে 200 মিটার দূরে অবস্থিত, এরকমটা দেওয়া আছে। তাহলে একটা জিনিস চিন্তা করো যে যদি এমনটা থাকে, ধরো এই বস্তুটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গেল, আর এই বস্তুটা এখান থেকে হচ্ছে এই পর্যন্ত আসলে এসে এরপরে এরা সংঘর্ষে লিপ্ত হলো। বুঝতে পারছো, এটা হচ্ছে আমার এ বস্তু, এটা হচ্ছে আমার বি বস্তু, ধরে নাও। তাহলে এখান থেকে এই বস্তুটার যেতে কি সময় লাগবে, আর এখান থেকে এখানে যেতে বস্তুটার সময় লাগবে হচ্ছে কি একই সময় লাগবে। এর এখান থেকে এখানে যেতে যে সময় লাগবে, এর এখান থেকে এখানে আসতে ঠিক একই সময় লাগবে। কিন্তু এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1, এর অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে S2। বুঝতে পারছো। এইবার আমরা যদি এই দুইটার যদি হচ্ছে দূরত্বকে যোগ করে দেই, তাহলে আমি মোট দূরত্ব পেয়ে যাব। সো তোমাকে যখনই বলবে বস্তুদ্বয় কত সময় পর মিলিত হবে, তাহলে কত সময় পর মিলিত হবে, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, সূত্রের মধ্যে লিখে দিব যে S1 প্লাস S2 ইকুয়ালস টু 200। এখানে এদের মধ্যবর্তী যত দূরত্ব হবে জাস্ট দূরত্বটা এখানে বলে দিবা, আর এখানে S1 প্লাস S2 বলবা। তারপরে এবার এখান থেকে আমরা কি জানি, সূত্র জানি S ইকুয়ালস টু VT এর সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব।
তাহলে যেহেতু এর বেগটা হচ্ছে আদিবেগ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে এখানে তুমি ইউ ওয়ান ইন্টু হচ্ছে টি বসায় দাও, আর এখান থেকে হচ্ছে ইউ টু ইন্টু হচ্ছে টি ইকুয়ালস টু হচ্ছে 200 বসায় দাও। তাহলে কি কি ভ্যালু বসালাম আমরা এখান থেকে, যে প্রথম বস্তুর বা এ বস্তুর আদিবেগ ইউ ওয়ান ইকুয়ালস টু কত, 10 মিটার পার সেকেন্ড। বি বস্তুর আদিবেগ ইউ টু ইকুয়ালস টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে সময় টি ইকুয়ালস টু হোয়াট। এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এর আগের ম্যাথের মধ্যে আমরা হচ্ছে ইউ এর মানটা আমরা হচ্ছে মাইনাস ধরছিলাম, কিন্তু এখন কিন্তু আমরা ইউ এর মানটাকে মাইনাস ধরি নাই, ইউ এর মানটা প্লাস ধরছি। তো যখনই তুমি সময় নির্ণয় করতে যাবা তখনই এদের বেগগুলোকে ধনাত্মক ধরেই ক্যালকুলেশন করবা, কারণ এটা যখন এদিকে যাচ্ছে তখন এটার সাপেক্ষে যাচ্ছে না, এটার মতো করে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটার দিক থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। যখনই একটার সাপেক্ষে আরেকটাকে আমরা বিবেচনা করব তখনই হচ্ছে একটাকে প্লাস আরেকটাকে মাইনাস দিব, কারণ সংঘর্ষের জন্য একটার সাপেক্ষে আরেকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বিবেচনা করা জরুরি। কিন্তু সময় নির্ণয়ের ক্ষেত্রে তখন একটা আরেকটার কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে ম্যাটার করে না। দ্যাটস ওয়াই হচ্ছে সময় নির্ণয় করার সময় অবশ্যই আমাদের কি কোনোটার ক্ষেত্রে বেগের মানকে ঋণাত্মক ধরা যাবে না, বেগের মান যা আছে আমি তাই ধরে হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবো। সো এখন এখান থেকে আবার এই বস্তুর জন্য হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিতে পারো, এখান থেকে হচ্ছে দূরত্ব সমান সমান হচ্ছে S1, আর এটার ক্ষেত্রে হচ্ছে যে দূরত্ব বি বস্তুর জন্য দূরত্ব S2, এত মিটার, এবং এটা হচ্ছে এত মিটার। ফাইন। তাহলে এখন এখান থেকে আমাদের কি হবে, টি কে কমন নিব, ইউ ওয়ান প্লাস ইউ টু ইকুয়ালস টু 200। তাহলে টি ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই ইউ ওয়ান প্লাস ইউ টু, দ্যাট মিনস 200, আর ইউ ওয়ান এর মান হচ্ছে 10, ইউ টু এর মান হচ্ছে 5। 200 ডিভাইডেড বাই হচ্ছে 15, 5 দিয়ে কাটলে 3, আর এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 40। তাহলে এখানে মানটা আসবে হচ্ছে 3 13 39, 13.33 সেকেন্ড, এত সেকেন্ড পর। এবার তোমাকে কি বলছে যে কতটুকু দূরত্বে মিলিত হবে। তাহলে এখন আমরা করব কি, যে কোনো একটার এই দূরত্বের মধ্যে আমরা হচ্ছে টিটাকে বসায় দিব। তাহলে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়ালস টু U1 ইন্টু হচ্ছে টি। U1 এর মানটা কত, U1 এর মান হচ্ছে আমার 10, টি এর মান হচ্ছে 40/3। এক্সাক্ট মান পাওয়ার জন্য হচ্ছে আমাদের মানে এই জিনিসটা করলে সবচেয়ে বেটার হয়, তাহলে আমরা এক্সাক্ট মান পাবো। অথবা তুমি এখান থেকে 13.333 আসবে, 10 ইন্টু 13.333, দ্যাট মিনস হচ্ছে 133.33 মিটার। সো এখন এখান থেকে বলবা, সুতরাং বস্তুদ্বয় এ বস্তু থেকে 133.33 মিটার দূরে 13.33 সেকেন্ড পর মিলিত হবে। তাহলে শুধু এটার ক্ষেত্রে বের করছি, তাহলে তোমার বলে দিতে হবে কোন পাশ থেকে, মানে কোন বস্তু থেকে এটা দূরে আছে। কারণ এ বস্তু থেকে 133.33 মিটার, কিন্তু বি থেকে কিন্তু 200 থেকে এত মাইনাস করে দিতে হবে, বি এর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্টটা হবে। সেই কারণে কোন প্রান্ত থেকে আসতেছে সেটা তোমার হচ্ছে বলে দেওয়াটা জরুরি। বুঝতে পারছো? সো এটা ছিল আরেকটা ম্যাথ। এবার আসো পজ করে তুলে নাও। তারপরের যে ম্যাথটা আছে, এখান থেকে আমাকে বলছে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। সো তোমাকে বলা হলো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। তাহলে স্থিতিস্থাপক হওয়ার জন্য আমাদের শর্ত কি ছিল, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 লেফট সাইড
m1v1 প্লাস m2v2 রাইট সাইড, এই দুইটার মান আলাদা আলাদা বের করে দেখতে হবে দুইটা সমান সমান আসছে কিনা। আর আরেকটা ব্যাপার ছিল হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি, হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার লেফট সাইড, সংঘর্ষের পরে হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার রাইট সাইড, দেখতে হবে দুইটা সমান হয়েছে কিনা। যদি দুইটা সমান হয়, সবগুলাই যদি ঠিকঠাক মতো থাকে, স্থিতিস্থাপক সংঘর্ষ, অন্যথায় এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখন এখান থেকে আমাদের বের করতে হবে, ও আচ্ছা, এখান থেকে আমাদের মানটা আসছিল জানি কত, ভি এর মানটা আসছিল মনে হয় 4 মিটার পার সেকেন্ড, ফার্স্টে যে আমরা বের করে নিয়েছিলাম। সো ভি এর মানটা আমাদের যেটা ছিল, ভি এর মানটা আমাদের আসছিল 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যদি হচ্ছে না বের করে থাকো তাহলে হচ্ছে আবার বের করে নিবা। যদি তোমাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে তাহলে ভি এর মানটা অবশ্যই আমাদের জানা দরকার। তো এটা করার জন্য এবার আমরা কি করব, আমরা হচ্ছে যখনই স্থিতিস্থাপক সংঘর্ষ বা হবে কি হবে না এটা বের করার জন্য আমরা গতিশক্তি বের করে ফেলবো ডাইরেক্ট। কারণ হচ্ছে সবাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে বেশিরভাগ ক্ষেত্রে, 99% টাইমে। কিছু কিছু সময় হচ্ছে ঘর্ষণের জন্য বা অন্য কোনো কিছুতে হচ্ছে যে শক্তির যদি অপচয় হয় বা অন্য কোনো কারণে হচ্ছে হইতে পারে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না, ম্যাথমেটিক্যালি কিছু পরিমাণ নষ্ট হয়ে যায়। বাট 99%-এ ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। বাট গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি সবসময় মানে না। সো এই কারণে গতিশক্তির সংরক্ষণশীলতার নীতিটা বের করবা, যদি ওইটা ঠিকঠাক মতো থাকে তাহলে হচ্ছে বুঝে যাবা বাকিটাও ঠিক কি হবে। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে লিখবো হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি সমান হাফ m1u1, এখানে ই কে 1 দিতে পারো কারণ গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি, হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার। সো এখান থেকে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের এখান থেকে ভর দেওয়া আছে, আমি আর বাংলা কথাগুলো লিখলাম না, তোমরা খাতায় অবশ্যই লিখবা। সো এখানে 12 কেজি, u1 এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, m2 এর মান দেওয়া আছে 8 কেজি, আর u2 এর মান দেওয়া আছে -5 মিটার পার সেকেন্ড। সো এতটুকু দিয়ে আগে লেফট সাইড প্রমাণ করো। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 10 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 8 ইন্টু -5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি কাটি 6, এখানে 100, 600 প্লাস এখান থেকে আমার আসবে 4, 25, 100, দ্যাট মিনস 700 জুল, শক্তির একক জুল। তারপর হচ্ছে সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি ek2 equals to half m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। আমরা তো জানি এটা। এখন যেহেতু বস্তু দুটার মিলিত বেগ, তাহলে কি হবে, v হবে একটাই, এখানে v1 আর v2 দুটা আলাদা হবে না, একটাই হবে। তাহলে এখান থেকে আমরা যদি হাফ m1 প্লাস m2 এটাকে কমন নিয়ে রাখলাম, আর এখানে আমি v স্কোয়ার বসাই দিলাম। তাহলে এখান থেকে আমার আসবে হাফ, এখান থেকে m এর ভ্যালু হচ্ছে 12 প্লাস 8 ইন্টু v এর মান 4 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 4 স্কোয়ার, দ্যাট মিনস এখানে আসবে 10 আর এখান থেকে আসবে 16, 160 জুল। তাহলে এই দুইটা কি সমান হয়েছে, একটা আছে 700 জুল, একটা হচ্ছে 160 জুল। এই দুইটা কি সমান হয়েছে, হয় নাই তো। তো যেহেতু সমান হয় নাই তাহলে হচ্ছে ডেফিনেটলি কি, যেহেতু এখানে বলে দিবা যেহেতু ek1 নট ইকুয়ালস টু ek2, তাহলে সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক নয়। স্থিতিস্থাপক নয়, বাস এতটুকুই। আরেকটা তোমার প্রমাণ করার দরকারই নাই, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করার দরকার নাই। কারণ কি, কারণ হচ্ছে একে তো গতিশক্তি তো মিলে নাই, যে কোনো বলছি কি যে কোনো একটা যদি না মিলে তাহলে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেহেতু এটা মিলে নাই তার মানে এটা নাই, বন দরকারই নাই এটা, বুঝতে পারছো। তারপর দেখো এইটুকু হইলে তোমার অনেকগুলা কোশ্চেনের তুমি সলভ করতে পারবা, তুমি যদি এই জিনিসটা জানো।
এখান থেকে তোমাকে বের করতে বলবে যে হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে এই পর্যন্ত। এখন ধরো আমরা একটা স্থিতিস্থাপক সংঘর্ষের একটা ম্যাথ দেখি, ওইটা কেমন হতে পারে। ধরো এই সেম টু সেম ম্যাথটাই আমাদের এবার বের করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো স্থিতিস্থাপক কি হবে কি হবে না, কিভাবে করবা? ম্যাম এইবার তোমাকে একটা প্রশ্নের মধ্যে দিয়ে দিল সিমিলার ভাবে, এটা হচ্ছে 12 কেজি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সেম ভাবে এটা হচ্ছে এরকম ভাবে দিল, এটা হচ্ছে 8 কেজি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তারপর তোমাকে এইরকম একটা চিত্র দিয়ে দিল, এখানে হচ্ছে দিয়ে দিল V1 আর এখানে দিয়ে দিল হচ্ছে V2। তোমাকে আর কিছু বলে নাই। তার মানে তুমি আলটিমেটলি বুঝে যাবা যে এই জায়গার মধ্যে যেহেতু V1 আর V2টাকে দিছে, এই দুইটার মান আমি জানি না, তার মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে তুমি এটা বের করতে পারবা না। শুধুমাত্র V1U1 প্লাস V2U2 এটা দিয়ে বের করতে পারবা না। তার মানে এটা অবশ্যই ওরা ধরেই নিছে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র দিয়েই V1 আর V2 এর মান আলাদা আলাদা ভাবে বের করা যায়। প্রথম প্রশ্ন হচ্ছে V1 এর মান কত, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে V2 এর মান কত, তৃতীয় প্রশ্ন হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। চতুর্থ প্রশ্ন হচ্ছে সংঘর্ষের, ও আচ্ছা এটা তো স্থিতিস্থাপক ধরে নিছে, তো তারপরেও তোমাকে বলতে পারে যে এটা স্থিতিস্থাপক কিনা। ধরো স্থিতিস্থাপক কিনা দিল দিল যদি স্থিতিস্থাপকতার সূত্র ফেলেই আমি বের করতেছি তাও ধরো দিল সংঘর্ষের পরে কার ভরবেগ বেশি। 5 নম্বরের মধ্যে হচ্ছে দিল কোন বস্তুটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা সো এখন এর মধ্যে আমরা একটা একটা করে দেখি। প্রথম প্রশ্ন, যেহেতু এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আমি ধরে নিচ্ছি, কারণ এটা বের করার আর কোনো অপশন নাই, তাহলে আমাদের জন্য সূত্র হচ্ছে V1 ইকুয়ালস টু, সূত্র কি, M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M1 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে M1 কোনটা, প্রথম বস্তুর ভর, তাহলে M1 ইকুয়ালস টু 12 কেজি। M2 কি, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর 8 কেজি। তারপরে হচ্ছে U1 কত, U1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, U2 এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর আমার এখান থেকে হচ্ছে V1 মানে প্রথম বস্তুর শেষ বেগ। তাহলে এবার এখান থেকে মানগুলোকে যদি বসাও, 12 মাইনাস 8 ইন্টু U1 এর মান 10 প্লাস 2 ইন্টু M2 এর মান 8, U2 এর মান 5 ডিভাইডেড বাই 12 প্লাস 8। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আসবে হচ্ছে 440 প্লাস এখান থেকে আসবে 80 ডিভাইডেড বাই হচ্ছে 20। তাহলে এখান থেকে আমার মান আসবে হচ্ছে 120/20 ইকুয়ালস টু 6। তাহলে 6 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার V1 এর মান। V2 এর ক্ষেত্রে আমরা কি করব, V2 এর মান যদি চাই তাহলে হচ্ছে V2 এর জন্য আগে 2 আছে, তাহলে আগে M2টা আগে হবে, M1টা পরে হবে। যেহেতু 2 আছে তাহলে E2 আগে হবে, এরপরে 2M1U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। সিমিলার ভাবে সব ইনফরমেশন তো এখানে আছেই, তো তুমি এখানে জাস্ট বসায় দাও। এখানে আসবে 8 মাইনাস 10 সরি 8 মাইনাস 12, 8 মাইনাস 12 M2 আর M1 U2 এর মান হচ্ছে 5 ইন্টু 5 প্লাস 2 ইন্টু M1 এর ভ্যালু হচ্ছে 12 ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 12 প্লাস 8। সো ভ্যালুগুলোকে যদি আমরা বসাই, এখানে আসবে -4 আর 5 -20 প্লাস এখানে আসবে হচ্ছে 240 ডিভাইডেড বাই 20।
তাহলে এখানে আসবে 220 ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস 11 মিটার পার সেকেন্ড। 2 দিয়ে কাটাকাটি করো, 11 আসবে, 11 মিটার পার সেকেন্ড। দেখছো? তাহলে আমরা হচ্ছে এটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ ধরছি, ধরে আমরা কি করছি, V1 আর V2 বের করে ফেলছি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে এবার তোমার হচ্ছে 3 নম্বর প্রশ্ন, স্থিতিস্থাপক কিনা। তো স্থিতিস্থাপকের জন্য হচ্ছে আমরা কি করব, সিমিলার ভাবে আবার বের করব ওই যে আগের যে ম্যাথটা করছিলাম, M1U1 প্লাস M2U2 সংঘর্ষের পূর্বে, এরপরে হচ্ছে সংঘর্ষের পরে M1, সরি, ফার্স্টে হচ্ছে আমরা গতিশক্তি দিয়ে বের করছিলাম। তাহলে হচ্ছে 3 নাম্বারটার জন্য আমরা কি করব, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি EK1 equals to half M1U1 square plus half M2U2 square। দেন এটার জন্য হচ্ছে কি করব, মান বসাবো। হাফ M1 এর মান হচ্ছে কত, M1 এর মান হচ্ছে 12 ইন্টু ইউ এর মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 এর মান 8, U2 এর মান হচ্ছে 5 স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে আমার কত আসবে, এখান থেকে আমার আসবে হচ্ছে এর আগেরটার মতোই, মেবি 700 ছিল না, 700 জুল। আর হচ্ছে সংঘর্ষের পরে মোট গতিশক্তি EK2 equals to half M1 V1 square plus half M2 V2 square। এখন এখানে V1 আর V2 এর মান হচ্ছে ডিফারেন্ট, এই কারণে আমি V1 আর V2 ই রাখছি। এর আগের ম্যাথের মধ্যে V1 আর V2 এর মান সিমিলার ছিল, এই কারণে শুধু ভিটাই রাখছিলাম। তাহলে এখান থেকে মান বসাও হাফ, এখান থেকে M এর মানটা কত হবে, M এর মানটা হবে হচ্ছে কত দেওয়া আছে, M এর মান হচ্ছে 12 ইন্টু V1 এর মান হচ্ছে বের হয়েছে 6 প্লাস হাফ ইন্টু M2 এর মান 8, V2 এর মান 11। তাহলে এখন এখান থেকে আমার কত আসবে, এখান থেকে আমার আসবে হচ্ছে 6, 36 তো 6 কিউব, তাহলে কত আসে, কোথায় আমার তো ক্যালকুলেটর নাই, তাহলে হচ্ছে 36/6, 36, 6, হাত থেকে 3, 18 আর 3, 21, 216 প্লাস এখান থেকে হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে 4 ইন্টু 121, তাহলে 216 প্লাস এখানে আসবে 484, তাহলে যোগ করে দাও 6 আর হচ্ছে 4, 10 0, হাত থেকে 1, 8 আর 1 হচ্ছে 0, 7, 7 এত জুল। এই যে দেখো, এই যে EK1 এবং হচ্ছে EK2 দুইটাই সমান, তো যেহেতু EK1 ইকুয়ালস টু EK2 এটা আসছে। এখন আমাদের কি বলছিলাম, এর আগেরটার মধ্যে ওটা নট ইকুয়ালস টু দেখে ভরবেগ বেরই করা লাগে না, এই জায়গার মধ্যে কিন্তু আমার ভরবেগটাও বের করতে হবে। সো ভরবেগের জন্য হচ্ছে কি করবা, আমি আপাতত একটু মুছে ফেলি, ভ্যালুগুলো আমি একটু লিখে রাখি এখানে, 6 মিটার পার সেকেন্ড আর হচ্ছে 11 মিটার পার সেকেন্ড, পরে ম্যাপ করতে সুবিধা হয়। এবার এখান থেকে হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ লেফট সাইড কি ছিল, M1U1 প্লাস M2U2, সো এখান থেকে 12 ইন্টু 10 প্লাস 8 ইন্টু 5, 120 প্লাস 40 ইকুয়ালস টু 160 কেজি মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে মোট ভরবেগ P2 M1 V1 প্লাস M2 V2, M এর মান হচ্ছে 12 ইন্টু 6 প্লাস হচ্ছে 8 ইন্টু 11, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 72 প্লাস 88, এটা করে দিলে আসবে হচ্ছে 160 কেজি মিটার পার সেকেন্ড। সুতরাং P1 ইকুয়ালস টু P2। তো বলে দিবা যে যেহেতু EK1 ইকুয়ালস টু EK2 এবং
P1 ইকুয়ালস টু P2, সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক। সংঘর্ষের পরে কার ভরবেগ বেশি হবে? তাহলে এই যে দেখো, সংঘর্ষের পরে এটার V1, জাস্ট ভরবেগটা যদি বের করতে বলে এটার সাথে এটাকে গুণ করে দিবা। 4 নাম্বারটার জন্য হচ্ছে যদি করতে হয় তাহলে পজ করে তুলে নাও। আমি জাস্ট দেখতেছি কয়টা বাজে, ব্যাচ আছে, সো পজ করে তুলে নিও। তাহলে এটা করার জন্য কি করবা? এটা করার জন্য বলে দিবা যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ সমান, ধরো এটাকে হচ্ছে না P1 ধরো, সো M1V1, তাহলে M এর মান হচ্ছে আমার 12 ইন্টু V এর মান হবে কত? V এর মান হবে আমার এখানে হচ্ছে 6, দ্যাট মিনস হচ্ছে 72 কেজি মিটার পার সেকেন্ড। আর সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভরবেগ P2 ইকুয়ালস টু M2V2 ইকুয়ালস টু, এখান থেকে আমার আসবে 8 ইন্টু 11, তাহলে 88 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এইবার এখান থেকে হচ্ছে কি, যেহেতু P1 ইজ লেস দ্যান P2, তাহলে হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি। ঠিক আছে, সো তারপরে বলছে কোন বস্তুটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তুমি হচ্ছে যে জিনিসটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে দুইটারই আগে শেষ বেগ বের করবা। বের করার পরে দেখো তো, এটা ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে এটা কত হয়েছে? এটা হয়েছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড হয়েছে, এটা শেষ বেগটা। এটা ছিল 5, আর এটা কতটুকু হয়েছে? এটা হয়েছে 11 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এখন এটার পরিবর্তন হয়েছে 4, এটার পরিবর্তন হয়েছে 6, বেগের তেমন একটা পরিবর্তন হয় নাই। কিন্তু তুমি যদি দেখো যে এটার আগে কত ভরবেগ ছিল? কত? 120, এখন ভরবেগ কত হয়েছে? 72। এটার ভরবেগ ছিল কত? 40, এটার ভরবেগ কত হবে? 88। তার মানে হচ্ছে প্রতি ক্ষেত্রেই এইটার ভরবেগের পরিবর্তনটা এটার চাইতে বেশি হইতেছে। বেগের পরিবর্তনটা প্রথম বস্তুর চাইতে দ্বিতীয় বস্তুটা বেশি হচ্ছে। সো যখনই এমনটা বলবে তখনই তুমি দুইটা বস্তুর মধ্যে হচ্ছে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের এবং বেগের তুলনা করবা, অথবা গতিশক্তি আর বেগের তুলনা করবা। মানে কোনটা বেশি গতিশীল হবে, কোনটা বেশি গতিশক্তি প্রাপ্ত হবে। যে বেশি গতিশক্তি প্রাপ্ত হবে সে বেশি ক্ষতিগ্রস্ত হবে।